প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুজনস ইংলিশ। আমি তোমাদেরকে আজকে একটু অতি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিক্সটার নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। 25-26 সালের শিক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এইচএসসিতে আছে 10 মার্ক, 10 মার্কস ফর দিস টপিক। সুতরাং বেশি কথা না বলে আমরা টপিক্সে ফিরে যাব। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে এখানে যে 10টি সেন্টেন্স থাকবে, আমাদের 10টি সেন্টেন্সের মধ্যে বোর্ড পরীক্ষায় যেটা আসবে, কমপ্লিটিং সেন্টেন্সের 6 থেকে 7টা কমপ্লিটিং সেন্টেন্স আসে আমাদের ক্লজ তৈরি করতে হয়। 1 থেকে 2টা কমপ্লিটিং সেন্টেন্স আসে আমাদের, যেটা ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে আমরা কমপ্লিট করি, এবং একটা সবসময় প্রভাব থাকে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখবো, যে আমরা ফেসবুক পেজে সুজনস ইংলিশ এবং ইউটিউবে আমরা পাবো ইংলিশ উইথ সুজন। এখানে তোমাদের সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রথমেই দেখো যে রুলসটা আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে 2.2 গুরুত্ব। আমরা এই রুলসটা অথবা 2.4 এই দুটো রুলস থেকে একটা আমরা সবসময় বোর্ড পরীক্ষায় দেখি। আমরা বোর্ড কোশ্চেন যদি অ্যানালাইসিস করি, তখন আমরা দেখি যে প্রায় অধিকাংশ বোর্ডে প্রতি বছরই এই দুইটা রুলস থেকে একটা থাকে। তা আমরা প্রথম যে রুলসটা দেখছি 2.2 এই রুলসটির মনে রাখা খুবই সোজা। এর জন্য কোনো জটিলতার প্রয়োজন নেই, বা এর জন্য তোমাদের কোনো কষ্ট করতে হবে না। 2.2 কী করতে হবে, 2-র পরে একটা অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, তোমাদের জাস্ট একটা 2 বসাতে হবে এবং V1 2 বসাতে হবে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যেমন দেখো আমরা একটা এখানে ব্যাখ্যা দিয়েছি, এক্সপ্লেন করেছি। একটা দেখো বলছে উই আর রাইটিং গ্রামার, আমরা গ্রামার লিখছি। দ্য টপিক ইজ টু ইজি টু ইজির পর একটা গ্যাপ আছে। তাহলে এই গ্যাপটা কীভাবে পূরণ করবো আমরা? এই যে দেখো আমরা এখানে বলে দিয়েছি 2 + V1, তাহলে এখানে আমরা একটা 2 দেবো, 2 দিয়ে দিলাম, এবং একটা V1 দেবো। কীভাবে V1 দেবো? এই বাক্যের সাথে সঙ্গতিপূর্ণ V1, বাক্যের সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে বলছে উই আর রাইটিং গ্রামার, দ্য টপিক ইজ টু ইজি। তাহলে টু কী করতে পারি আমরা? টু ডু, টু রাইট, টু মেমোরাইজ ইত্যাদি। এরপরে দেখো পরবর্তীতে যেটা আমরা আসছি, সেটা 2.4। আমি একটু আগেই বলেছি যে দুটো থেকে একটা কিন্তু আমরা বোর্ড পরীক্ষায় পাবো ইনশাআল্লাহ। সে হচ্ছে এটাকে যদি আমরা অসম্পূর্ণ বাক্যকে সম্পন্ন করতে যাই, তাহলে কি করতে হবে? এই ফরের পরে একটু পরিবর্তন থাকবে। 2.2-তে যেরকম ছিল ওরকম না, একটু পরিবর্তন থাকবে। সেটা কি? এই ফরের পরে একটা অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। কী বসাতে হবে? অবজেক্টিভ ফর্ম। এই অবজেক্টিভ ফর্ম বসালে কী হবে দেখো, অবজেক্টিভ ফর্মের পরে আমরা ঠিক আগের মতোই 2 + V1 বসাবো। ফরের পরে অবজেক্টিভ ফর্ম প্লাস 2 + V1। অবজেক্টিভ ফর্মগুলো কেমন? যেমন আই মি অবজেক্টিভ ফর্ম, উইর আস অবজেক্টিভ ফর্ম, হিয়ার হিমটা অবজেক্টিভ ফর্ম, দেমটা অবজেক্টিভ ফর্ম। এবং যে কোনো একটা অবজেক্টিভ ফর্ম আমরা বসাবো, এবং তারপরে 2 + V1 করবো। এখানে এক্সাম্পলে কি দেখছি আমরা? এখানে এক্সাম্পলে দেখছি দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর পর্যন্ত দেওয়া আছে। যদি ফর পর্যন্ত দেওয়া না থাকে, তাহলে তো আমি বুঝতে পারবো না 2.4 রুলস। ফর পর্যন্ত দেওয়া থাকবে। আবার তোমরা 2.4 বসিয়েও কাজ করতে পারো। তাহলে ফর দেওয়া থাকবে, ফরের পর কি বসাবো আমরা? একটা অবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে কী দিলাম? ফর মি দিলাম, ফর মি। এবার 2 + V1, তাই টু ডু, এই টু মেমোরাইজ, টু রিড, তাই না? এভাবে আমরা এটা সলভ করতে পারি। এরপরে দেখো পরবর্তী যে রুলসটা আসছে, সেটা হচ্ছে সো দ্যাট। আরেকটা হচ্ছে সো দ্যাট আর সো দ্যাট। প্রথমে আমরা যাব সো দ্যাটে। সো দ্যাটে কি দেখো, সো দ্যাট যদি অসম্পূর্ণ বাক্যকে যদি আমাদের সম্পূর্ণ করতে হয়, সেখানে কি খুব সহজ। দ্যাট, এই সো পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে একটা, দ্যাট যুক্ত করব, দ্যাট যুক্ত করে, বা দ্যাট দেওয়া থাকতে পারে, নাও পারে। 30% ক্ষেত্রে দ্যাট দেওয়া থাকবে, আর 70% ক্ষেত্রে দ্যাট দেওয়া থাকে না। আমরা ধরে নেব যে দ্যাট দেওয়া নেই। তাহলে সোর পরে যখন অ্যাডজেক্টিভ দেখবো, আমরা দ্যাটটা বসিয়ে নেব। তারপরে কি বসাবো? সাবজেক্ট, ক্যান নট, কুড নট প্লাস V1 প্লাস অবজেক্ট। অবশ্যই ক্যান নট, কুড নট। সো ডটের ক্ষেত্রে ক্যান নট, কুড নট বসাতে হয়, প্লাস V1 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে পরবর্তী ক্লজের জন্য। যেমন দেখো আমরা যে বলি দ্য ম্যান ইজ সো উইক।
দ্যাট ডট 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 ডট। তাহলে দ্যাটের পরে দেখো দ্য ম্যান ইজ সো উইক, তাহলে অবশ্যই এই দ্য ম্যান প্রথম যে সাবজেক্ট থাকবে এর প্রোনাউন ফর্ম আমরা বসাবো। এর প্রোনাউন কি? ম্যান, তাহলে প্রোনাউন হচ্ছে হি। হির পরে বলেছি ক্যান নট অথবা কুড নট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সের কারণে আমরা এখানে কি বসাবো? এখানে বসবো ক্যান নট, ক্যান নট। এবার বলছি কি V1, তাহলে V1 কি বসাবো? এ সঙ্গতিপূর্ণ একটা ভার বসাবো। তাহলে লোকটা খুবই দুর্বল, দ্যাট হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। হি ক্যান নট মুভ, হি ক্যান নট জাম্প, এরকম অনেক কথাই আমরা লিখতে পারি। এরপরে দেখো সো দ্যাট, তাহলে সো ডট ডট দ্যাটে, সো ডট ডটে ক্যান নট কুড নট হবে, আর সো দ্যাট দেখো একই রকম। তাহলে এই সো দ্যাটটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি পরীক্ষায় প্রায় 70% প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা দেখব যে এই সো দ্যাটটা পড়ে, প্রায় 70% প্রশ্নে আমরা সো দ্যাটটাকে দেখতে পাই। এই সো দ্যাটের গঠনও খুব সহজ। সো দ্যাট যুক্ত অসম্পূর্ণ বাক্য, সো দ্যাট যুক্ত অসম্পূর্ণ বাক্যকে সম্পন্ন করতে গেলে প্রথমে সাবজেক্ট আসবে, তারপর কি আসবে? ক্যান কুড। সাবজেক্টের পর কী লিখবো? ক্যান কুড। একটা কথা মনে রাখবে যে সো ডট ডট দ্যাট এবং সো ডটের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এখানে ক্যান নট কুড নট লিখতে হয়, এখানে ক্যান কুড লিখতে হয়, প্লাস V1 প্লাস অবজেক্ট, বাকি সব একই। তবে মনে রাখতে হবে সাধারণত নেগেটিভ করা যায় না, এই সো ডট 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 দ্যাটকে আমরা নেগেটিভ করতে পারি না। তবে প্রয়োজন বোধে একেও নট যোগ করা যায়, অর্থাৎ প্রয়োজন বোধে একেও নেগেটিভ করা যেতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট এই দুটো রুলস একই। সো দ্যাট করলে ইন অর্ডার দ্যাটটাও পড়া হয়ে যাবে, দুটো রুলস একই। এখন দেখো তাহলে কীভাবে আমরা সো ডট ডট দ্যাট যুক্ত অসম্পূর্ণ বাক্যকে সম্পন্ন করব। যেমন দেখো, হি ক্লোজ দ্য ডোর সো দ্যাট, বলছে সে দরজা বন্ধ করেছিল, সে দরজা বন্ধ করেছিল, হি ক্লোজ দ্য ডোর সো দ্যাট, সো দ্যাট। এখন দেখো আমরা যথারীতি কী করবো? সাবজেক্ট বসাবো একটা। তাহলে এখানে আমরা এই সাবজেক্টটাও বসাতে পারি সো দ্যাটের ক্ষেত্রে, বা ভিন্ন কোনো সাবজেক্টকেও আনতে পারি। তাহলে হি ক্লোজ দ্য ডোর সো দ্যাট, আমি হিকে বসালাম, হি ক্যান। এখন দেখো ক্যান বসাবো না কুড বসাবো? এখানে দেখো ক্লোজ, তাহলে আমরা ক্যান বসাতে পারবো না, তাহলে আমরা কী বসাবো? কুড স্লিপ ওয়েল। এখন দেখো এটা আমরা সো দ্যাটটা অ্যাফার্মেটিভ করেছি। এখন এমন হতে পারে যে সো দ্যাটের ক্ষেত্রে আমার নট যোগ না করলে আমি অর্থ প্রকাশ করতে পারছি না, সেক্ষেত্রে আমি কী করতে পারি? তাহলে আমি যদি এটাই ধরি যে হি ক্লোজ দ্য ডোর সো দ্যাট হাসিব cannot, I could not enter, the year could not enter। তাহলে এখানে দেখো আমরা এখানে নট যোগ করে করতে পারছি, আবার তবে আমরা চেষ্টা করবো সবসময় নট যোগ না করে করার জন্য, নট যোগ না করে, কারণ আমরা সবসময় মনে রাখবো যে সো দ্যাট হচ্ছে অ্যাফার্মেটিভ আর সো ডট ডট দ্যাট হচ্ছে নেগেটিভ। পরবর্তী স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো যে একটা খুব গুরুত্বপূর্ণ রুলস লিস্ট। এটা আমরা যখন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করছি তখন দেখছি প্রায় 80% বোর্ড কোশ্চেনে এই লিস্টটা থাকে, 80% বোর্ড কোশ্চেনে। নেগেটিভ অর্থ, লিস্ট শব্দের অর্থ কী? লিস্ট শব্দের অর্থ অন্যথায়, নেগেটিভ অর্থ প্রকাশ করায় লিস্টযুক্ত ক্লজে নো বা নট যুক্ত হয় না, লিস্টযুক্ত ক্লজে নো বা নট যুক্ত করা যায় না। যেমন লিস্টযুক্ত অসম্পূর্ণ বাক্য গঠনটা কেমন হবে? লিস্টযুক্ত অসম্পূর্ণ বাক্য প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস V1, প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস V1। দেখো এখানে যেমন আমরা এক্সাম্পল দিয়েছি। এখন একটা কথা মনে রাখতে হবে, এই শুডটা আমরা সবসময় ব্যবহার করব, মাইটটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করব, মাইটটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। মাইট আমরা কি করব? শুডটাকে নেব, মাইটকে অ্যাভয়েড করার চেষ্টা করব। যেমন ইট ইজ 9 AM, এখন কয়টা বাজে? এখন 9টা বাজে। হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। লিস্ট অন্যথায়, লিস্ট শব্দ কি? অন্যথায় লিস্ট, তাহলে কি লিখবো? হি শুড মিস দ্য বাস, অন্যথায় সে বাস মিস করবে।
অন্যথায় হি শুড মিস দ্য ক্লাস, হি শুড মিস দ্য ট্রেন। তাহলে এরকম দেখো আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পর শুড বসাবো প্লাস V1, শুড বা মাইট V1। আমি বলেছি মাইটটাকে অ্যাভয়েড করা ভালো, শুড একটা শুডেই আমার কাজ হয়ে যাবে, তাহলে এত মাইট মনে রাখার প্রয়োজন হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো হয়তো মাইট বসানোর প্রয়োজন হতে পারে, তবে আমরা শুড বসিয়ে কাজ শেষ করতে পারবো। এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ রুলস, আনলেস, যদি না। আনলেস একটা রেয়ার, এটা খুব কমই আসে। নেগেটিভ অর্থ প্রকাশ করায় আনলেস যুক্ত ক্লজে নো বা নট যুক্ত হয় না, ঠিক আনলেস সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে, যে কারণে আনলেস যুক্ত ক্লজে আমরা নো বা নট যুক্ত করব না। তবে অপর অংশটুকু সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। অপর অংশ কী হবে? সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এক্সাম্পল দেখো, বলছে স্টে হিয়ার আনলেস, এখানে অপেক্ষা করো, আনলেস আই কাম ব্যাক, আনলেস আই কাম ব্যাক, বা আনলেস আই। এখন দেখো আমি যদি বলি আনলেস আই ডু নট কাম, তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ আনলেস যুক্ত ক্লজে আমরা নো বা নট যুক্ত করতে পারবো না। অপর ক্লজে প্রয়োজন বোধে নো বা নট যুক্ত করা যাবে, তবে আনলেস যুক্ত ক্লজে নো বা নট যুক্ত করা যায় না। যেমন দেখো আমরা আরেকটা উদাহরণ দেখছি, ড্যাশ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, ড্যাশ ইউ রিড অ্যাটেন্টিভলি। তাহলে এখানে যদি আমরা বলি আনলেস, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, যদি না তুমি ঠিকমতো লেখাপড়া করো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, তুমি ফেল করবে। এর পরবর্তীতে দেখো আছে টিল আনটিল, টিল আনটিল। টিল মানে পর্যন্ত, আর আনটিল মানে যে পর্যন্ত না। টিল যুক্ত, টিল বা আনটিল যুক্ত অসম্পূর্ণ বাক্য প্লাস সাবজেক্ট V1 অবজেক্ট। এখন দেখো টিল যুক্ত ক্লজে নট যুক্ত করা গেলেও মনে রাখতে হবে যে আনটিল যুক্ত ক্লজে নট যুক্ত করা যায় না। তাহলে আমরা প্রয়োজন বোধে কী করতে পারবো? টিল যুক্ত ক্লজে নট যুক্ত করতে পারবো, কিন্তু আনটিল যুক্ত ক্লজে আমরা ননটিল যুক্ত করতে, নট যোগ করতে পারবো না। যেমন দেখো আমরা এখানে একটা এক্সাম্পল যদি দেখি, বলছে আই অ্যাম ইন এ হারি, বলছে আই অ্যাম ইন এ হারি নাও, আমি এখন খুব ব্যস্ত, স্টে হেয়ার টিল, তাই টিল আই কাম ব্যাক, অথবা টিল আই ডু নট কাম। তাহলে দেখো টিল যুক্ত ক্লজে আমরা নট যুক্ত করতে পারছি, আবার নট ছাড়াও করতে পারছি, কিন্তু যদি দেখি আনটিল যুক্ত ক্লজ হয় সেক্ষেত্রে আমরা কি করব? বলছে ইয়োর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, বলছে পরীক্ষা তোমার পরীক্ষা তোমার সামনে দরজায় করাঘাত করছে, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, আনটিল ডট 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 ডট। তাহলে আমরা কি লিখতে পারি? আনটিল দ্য এক্সাম ইজ ওভার, যতক্ষণ পরীক্ষা শেষ না হয় তুমি কি করো? খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করো। তাহলে দেখো এখানে কিন্তু ইচ্ছা করলে আমরা নট যুক্ত করতে পারছি না। আনটিল দ্য এক্সাম ডু নট ওভার বা ডাজ নট ওভার আমরা কিন্তু ব্যবহার করতে পারছি না, ইজ নট ওভার ব্যবহার করতে পারছি না, কারণ কি? এখানে নট যুক্ত করতে পারবো না, এই বাক্যে আমরা নট যুক্ত করতে পারবো না। তবে টিল অ্যাফার্মেটিভ হয়, টিল যুক্ত ক্লজে আমরা নট যুক্ত করতে পারি। দো অলদো খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, এবং এটা থাকবে 90% এই 2025 সালে যে পরীক্ষা হবে এইচএসসি, এখানে দেখবা দো অলদো একটা থাকবে। দো অলদো কি? একটা কথা মনে রাখবে, দো অলদো শব্দের অর্থ হচ্ছে যদিও, এবং এর সর্বদা দ্বিতীয় ক্লজটি বিপরীত অর্থ প্রকাশ করবে, অর্থাৎ একটা ক্লজ আর একটা ক্লজের বিপরীত অর্থ প্রকাশ করবে। তবে উভয় অংশ একই টেন্সে হবে, এটাও খেয়াল রাখতে হবে যে উভয় অংশ কিন্তু একই টেন্সে হবে, অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ প্রেজেন্ট হবে, প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট হবে। যেমন দেখো এখানে এক্সাম্পল যদি আমরা দেখি, দো রনি ইজ রিচ, যদিও রনি ধনী, তাহলে কি লিখতে পারি? যদিও রনি ধনী, তাহলে আমরা অনেক কিছু এখানে লিখতে পারি। যেমন আমি লিখতে পারি, মনে করো হি ইজ মাইজার, হি ইজ মাইজার, MISER, মাইজার, সে হচ্ছে কি? কৃপণ। তাহলে ধনী লোক, পয়সাওয়ার লোক, তার সাধারণত কৃপণ হওয়ার কথা না, কিন্তু রনি ধনী হওয়া সত্ত্বেও সে কৃপণ, তাহলে বিপরীত অর্থ প্রকাশ করছে। দেখো এখানেও প্রেজেন্ট টেন্স আছে, এখানেও প্রেজেন্ট টেন্সে আমরা করেছি,
তাহলে একটা কথা মনে রাখতে হবে, দো অল দো যখনই থাকবে আমরা আগে পরে একই টেন্স করব, এবং সবসময় একটা ক্লজ আর একটা ক্লজের বিপরীত অর্থ প্রকাশ করবে। এরপরে দেখো হি ইজ অনেস্ট, এই যে আমরা অলদোটাকে মাঝখানে দিয়েছি, আগে যেরকম শুরুতে ছিল এবার দেখো উদাহরণে মাঝখানে আছে। তাহলে হি ইজ অনেস্ট, সে সৎ। অলদো যদিও, হি ইজ পোর, যদিও সে দরিদ্র তারপরেও সে সৎ। আমরা একটা কথায় কি বলে যে অভাবে স্বভাব নষ্ট, তার মানে দরিদ্র হলে তার সৎ হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এখানে কি বলছি আমরা, বলছে হি ইজ অনেস্ট, সে সৎ। অলদো যদিও হি ইজ পোর, সে গরিব, মানে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। এরপরে দেখো আমরা আরও দুইটা রুলস নিয়ে আসছি। আমি তোমাদেরকে যেটা করাতে চাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একটা পরিপূর্ণ প্রিপারেশন তোমাদের মধ্যে থাকবে এবং খুব সহজ পন্থায়, এটা কোনো জটিল কঠিন পন্থায় আমি যাচ্ছি না। দেখো উইদাউট প্লাস জেরান্ট, উইদাউট প্লাস জেরান্টটা কি? উইদাউট প্লাস জেরান্ট অর্থাৎ উইদাউটের পরে যদি ভার্বের সাথে আইনজি যুক্ত থাকে সেক্ষেত্রে বাক্যটার স্ট্রাকচার কী হবে? উইদাউট প্লাস জেরান্ট এবং বাই প্লাস জেরান্ট 26 সালে দুটো থেকে একটা থাকবে। উইদাউট প্লাস জেরান্ট এবং বাই প্লাস জেরান্ট থেকে 26 সালে আমরা একটা পাবো, দেখবা। উইদাউট প্লাস জেরান্ট যুক্ত অসম্পূর্ণ বাক্য প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট প্লাস V1। যেমন দেখো উইদাউট রিডিং মোর, উইদাউট রিডিং মোর, তাহলে কি লিখবো আমরা? একটা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কী হবে? যেমন উই। তাহলে এবার দেখো উইদাউট রিডিং মোর সাবজেক্ট পর কী বলা? ক্যান নট কুড নট, ক্যান নট, উই ক্যান নট, তাহলে কী হলো? উইদাউট রিডিং মোর উই ক্যান নট পাস ইন দ্য এক্সাম, পাস ইন দ্য এক্সাম। তাহলে প্রচুর পড়াশোনা না করে আমরা পরীক্ষায় পাস করতে পারবো না। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে যে উইদাউট প্লাস জেরান্ট যখনই আমরা পাচ্ছি তখন কি করব? একটা সিম্পল সেন্টেন্স আমরা তৈরি করব, সাবজেক্ট ক্যান নট কুড নট V1 অবজেক্ট, এরকম। যেমন আমরা বললাম উইদাউট রিডিং মোর, তাহলে উই ক্যান নট পাস ইন দ্য এক্সাম, উই ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম, এরকম। বাই প্লাস জেরান্ট কি একই কথা, যেমন উইদাউট প্লাস জেরান্ট ছিল, বাই প্লাস জেরান্ট, তাহলে বাইয়ের পরে ভার্বের সাথে আইন যোগ দাও, বাইয়ের পরে ভার্বের সাথে আইন যোগ। তাহলে যদি হয় তাহলে অপর অংশটুকু কী করতে হবে আমাদের? এরকম যদি আমরা দেখি বাই যুক্ত ভার্বের সাথে আইন যোগ থাকে তাহলে সেটাকে বাই প্লাস জেরান্ট বলবে। তাহলে অপর অংশ কী করবো? সাবজেক্ট করব, ক্যান কুড করব, V1 করবো। একটু আগে যেমন উইদাউট প্লাস জেরান্টে ক্যান নট কুড নট করেছিলাম, কিন্তু বাই প্লাস জেরান্টে কিন্তু অ্যাফার্মেটিভ করতে হবে, সবসময় কী করতে হবে? অ্যাফার্মেটিভ, অর্থাৎ ক্যান কুড প্লাস V1। তাহলে বাই রিডিং মোর দেখো, তাহলে ওই একইভাবে আমরা সাবজেক্ট, তাহলে বাই রিডিং মোর উই বা আই ক্যান পাস ইন দ্য এক্সাম, বা আই ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম, আই ক্যান গেট এ গুড মার্কস ইন দ্য এক্সাম, আই ক্যান গেট A+ ইন দ্য এক্সাম, বা আই ক্যান গেট A+। তাহলে দেখো এখানে সবই, এখানে কিন্তু নট যোগ করবো না, সব ক্যান বা কুড দেবো, তারপরে V1 করব, ঠিক আছে। এরপরে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ রুলস যেটা সবসময় আমাদের প্রয়োজন এবং এখান থেকে বোর্ড পরীক্ষায় আসবেই, এই দুটো থেকে একটা আমরা পাবো। 70% বোর্ড কোশ্চেনে আমি দেখেছি এই দুটোর একটা আছে। একটা হচ্ছে দ্য টাইম ডট ডর হোয়েন, আর দ্যাট হচ্ছে দ্য প্লেস ডট ডর হোয়ার। দ্য টাইম ডট ডর হোয়েন, দেখো দ্য টাইম ডট ডর হোয়েন যুক্ত অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে গেলে আমরা দেখব যেখানে একটা সময় দেওয়া থাকবে, একটা সময় উল্লেখ করা থাকবে। এখন এই সময় উল্লেখের পরে হোয়েন দেওয়া থাকতেও পারে, নাও পারে। আমাদের ধরে রাখতে হবে যে 20% ক্ষেত্রে এই সময়টা দেওয়া থাকে, আর সাধারণত 80% ক্ষেত্রে এই সময়টা দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যখনই দেখব টাইম দেওয়া আছে, সময় দেওয়া থাক, এই হোয়েন দেওয়া থাক আর না থাক, দেওয়া থাকলে দেওয়ার দরকার নেই, না দেওয়া থাকলে আমরা হোয়েন বসাবো। হোয়েনের পরে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করবো, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তবে একটা কথা মনে রাখতে হবে, এখানে প্রেজেন্ট পাস্ট উভয় করা যেতে পারে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স উভয় আমরা করতে পারি। সাবজেক্ট V1 অবজেক্ট বা সাবজেক্ট V2 অবজেক্ট দুটো আমরা করতে পারবো। যেমন দেখো একটা উদাহরণ দেওয়া আছে, 1971 ইজ দ্য ইয়ার বা ওয়াজ দ্য ইয়ার। এখানে ইজ দ্য ইয়ারও দেওয়া যায়, ওয়াজ দ্য ইয়ারও দেওয়া যায়, যে 1971 সাল এমন একটি বছর। তাহলে এখানে কি দেওয়া যায়? তা দেওয়া যায় দেখো হোয়েন
তাহলে হোয়েন দেবো এখানে, হোয়েন আই ওয়াজ বর্ন, হোয়েন বাংলাদেশ গট ফ্রিডম। তাহলে এরকম আমরা হোয়েন লিখব এবং হোয়েনের পরে একটা বাক্য লিখব, সেটা প্রেজেন্ট হতে পারে আবার পাস্টও হতে পারে। তবে সাধারণত দ্য টাইম ডট হোয়েন যখন আমরা করি সাধারণত পরবর্তী ক্লজটা আমরা পাস্ট করার চেষ্টা করি। দ্য প্লেস ডট হোয়ার, দ্য প্লেস ডট হোয়ার অর্থাৎ একটা প্লেস, একটা জায়গার নাম থাকবে এবং সেখানে হোয়ার যদি দেওয়া থাকে একইভাবে 20% সময় দেওয়া থাকে, বাকি 80% সময় দেওয়া থাকে না। তাহলে আমরা ধরে নেব যে দেওয়া থাকবে না, আমরা হোয়ারকে বসিয়ে নেব। হোয়ারকে বসিয়ে নিয়ে আমাদের ঠিক একইভাবে যুক্ত অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে গেলে কী করতে হবে, স্থানের নাম দেওয়া থাকবে, তাহলে হোয়ার বসবে এবং কি সাবজেক্ট V1 অবজেক্ট। তবে এখানে একটা কথা মনে রাখবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে এটা প্রেজেন্টও করা যেতে পারে, পাস্টও করা যেতে পারে, আগের মতোই প্রেজেন্টও করা যেতে পারে, পাস্টও করা যেতে পারে। যেমন দেখো ঢাকা ইজ দ্য প্লেস, তাহলে আর কিছু নেই, ডট ডট চলে গেল। তাহলে হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, বা হোয়ার দ্য মুঘলস ওয়ার লিভড, মুঘলরা যেখানে বাস করত, বা হোয়ার আই লিভ। তাহলে এটা প্রেজেন্ট টেন্স করলাম, এগুলো পাস্ট করেছি, তবে এটা প্রেজেন্ট করলাম, অর্থাৎ এখানে হোয়ারের পরে আমরা প্রেজেন্টও করতে পারবো, পাস্টও করতে পারবো। তা ধন্যবাদ সবাইকে। আজকে আমরা কম্পিটিভ সেন্টেন্সের প্রথম পার্টটা শেষ করলাম। দ্বিতীয় পার্টে আমরা কম্পিটিভ সেন্টেন্সের বাকি অংশ শেষ করবো এবং 2026 সালে পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষায় আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের ভিডিও এ পর্যন্ত। তবে তোমাদের কাছে আমার স্বনির্বন্ধ আবেদন থাকবে যে আমার ফেসবুকে তোমরা আমাকে পাবে সুজনস ইংলিশ, এই পেজে আমাকে তোমরা পাবে, এবং ইউটিউবে ইংলিশ উইথ সুজন, এটাতে সবসময় তোমরা পাবে। তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা কোন বিষয়টা জানতে চাও সেটা আমার কাছে বললে আমি তোমাদেরকে অবশ্যই চেষ্টা করব একটা সুন্দর ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আল্লাহ হাফেজ।